নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। আসলাম একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে, বিশেষ ব্যক্তিত্বর কাছে আসলাম। উনি এমন একজন শিলচরের ব্যক্তিত্ব, বর্তমান যে সিচুয়েশন বাংলাদেশের সেটা দিয়েই স্টার্ট করব। কারণ উনি একজন কিন্তু উনি কিন্তু একজন হিন্দুত্ববাদী নেতা। শিলচর তথা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম বজরং দল কিন্তু উনি এনেছিলেন। এটা কি আপনারা জানেন? একটা কিন্তু ইনফরমেশনটা জেনে রাখা ভালো। কিন্তু ওনার নাম হচ্ছে মণিভূষণ চৌধুরী। এটা দিয়ে স্টার্ট করলাম। উনি জীবনের শুরুয়াত থেকে, স্টুডেন্ট লাইফ থেকে এই আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ইত্যাদি করে আসছেন। বর্তমানে উনি প্রতিষ্ঠা করেছিলেন গৈরিক ভারত, সেটারও সর্বভারতীয় সভাপতি। তো সেটা নিয়ে আমি কয়েক মিনিট আপনার সঙ্গে জানতে চাই যে বাংলাদেশের যে ঘটনাটি হলো সেটা আপনি কি চোখে দেখছেন? বাংলাদেশের ঘটনা হলো না, ঘটনা এখনো চলছে। যদি আপনি বর্তমান সময়ের কথা বলেন, এখনো চলছে। আজকের দিনেও বাংলাদেশের ঘটনা চিন্তাজনক, উদ্বেগজনক। কারণ প্রতিটি দেশেই, ভারতবর্ষে যদি সংখ্যালঘু যারা আছেন বা বাংলাদেশ সহ, পাকিস্তান সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রে সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। বাংলাদেশে হাসিনা পলায়ন করতে বাধ্য হলেন, পরবর্তী সময়ে ইউনিস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ সোজা কথায় বললে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, তাদেরকে ব্যাপক অত্যাচার করা হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মা বোনদের সম্ভ্রম নষ্ট হচ্ছে, শিশুদের সাথে অত্যাচার হচ্ছে। আগে আমরা ঘটনাগুলি শুনতাম, পড়তাম। বর্তমান সময়ে ইন্টারনেটের যুগ, এখন আমরা দেখতে পাচ্ছি, তা অত্যন্ত চিন্তাজনক। আমরা হিন্দু, সেই সূত্রে বাংলাদেশে যারা আছেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ওরা আমাদের রক্তের সম্পর্কে কিছু না হলেও একই ধর্মের আঙ্গিকের লোক, তাই মন থেকে আমরা মানতে পারছি না। আগে দেখতাম বা শুনতাম, আগে শুনতাম বা পড়তাম, এখন আমরা দেখতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে। ইসকনের চিন্ময় প্রভু, চিন্ময় কৃষ্ণ, উনি সোচ্চার হতেন এইসব বিষয় নিয়ে। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে বর্তমানে জেলে পাঠানো হয়েছে। মেনে নেওয়া যাচ্ছে না বাংলাদেশে যা হচ্ছে। এবং একই রকম ভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে, সবাই সমান না, প্রচন্ড উগ্রভাবে যে জিহাদি চিন্তা ভাবনা চলছে, সেখানে যারা সফট, নিরীহ ধর্মীয় সম্প্রদায়ের আছেন, তারা ইতিপূর্বে বিলুপ্ত হয়ে পড়েছেন। একসময় পুরো বাংলাদেশ হিন্দুদের ছিল, প্রাচীনকালে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ ছিল। এবং বাংলাদেশ হওয়ার পর স্বকীয় আলাদা রাষ্ট্র হয়, তখন অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে। হওয়ার আগেও হয়েছে, স্বাধীনতার সময় তখনও হয়েছে। নোয়াখালী দাঙ্গা বিষয়ে সবাই জানি। একবার না, বারবার 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 হচ্ছে, তা চিন্তাজনক। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বলেছেন, ভারতের এলাহাবাদ হাইকোর্টের স্পষ্ট ইঙ্গিত রয়েছে, 1950 তো চলে গেছে, 1947-এর পরে 1950 এসেছে, কিন্তু এটা 1950-এর কথা নয়, এটা 2050-এর কথা। স্বাধীনতার 100 বছর পরে ভারতের হিন্দুরা এ দেশেও সংখ্যালঘু হয়ে পড়বে। যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে, বর্তমান পাকিস্তান হোক কি পূর্ব পাকিস্তান মানে অধুনা বাংলাদেশ, সমস্ত স্থানেই ভারতকে কেটে নেওয়া হয়েছে, আলাদা দেশ তৈরি করা হয়েছে। তা যথেষ্ট উদ্বেগজনক।
হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে পড়েন 2050-এ, আবার দেশ খণ্ডিত হতে পারে বলে অনেকেই মনে করছেন, অনেকেই বলছেন। এবং উদ্বেগজনক কথাটা উল্লেখ করেছেন খুদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আবার বললাম, এলাহাবাদ হাইকোর্ট, আমাদের কাছে নথি আছে, তথ্য আছে, প্রমাণ আছে, আমরা দেখিয়ে দিতে পারবো। তো আপনি যে প্রথম উল্লেখ করলাম সেটা উল্লেখ করলাম। আচ্ছা, বজরং দল যেটা আপনার প্রতিষ্ঠাতা, আপনি সরাসরি প্রতিষ্ঠাতা না, প্রতিষ্ঠাতাকালীন কর্মকর্তা, প্রথম কর্মকর্তা আমি। অনেকে প্রতিষ্ঠাতা বলে থাকেন। সবাই অনেক মানেন, বিশ্বাস করেন বা জানেন বিষয়টা। অনেকে আমার সঙ্গেও কথা বলেন। যখন প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠাকালীন প্রথম কর্মকর্তা আমি। আচ্ছা, তো বজরং দল তো শিলচর শহরে প্রচুর আন্দোলন করেছেন বিভিন্ন স্থানে স্থানে, আর আজকেও করিমগঞ্জে আন্দোলন করছেন শুনেছি। আচ্ছা, আপনি তো এই বিষয়ে তো খুশি যে বজরং দলের যেগুলো কাজকর্মগুলো, অবশ্যই আপনি খুশি হওয়ার কথা যে যাই হোক করছে। তো আপনি যে বর্তমানে যে সর্বভারতীয় নেতা গৈরিক ভারতের, এই গৈরিক ভারতের কোনো ধরনের কর্মকাণ্ড আগামীতে আছে কিনা? গৈরিক ভারত এবং বজরং দলের কাজের পদ্ধতিতে একটু পার্থক্য আছে। আমি গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি, সেই হিসাবে আমার দায়িত্ব হচ্ছে গৈরিক ভারতের চিন্তাভাবনা করা। গৈরিক ভারত এমন একটি সংগঠন, বিভিন্ন সংগঠন বরাকের বাইরে বিভিন্ন স্থানে জন্মলাভ হলেও গৈরিক ভারত শিলচরের প্রতিষ্ঠা পেয়ে ভারতের বিভিন্ন স্থানে গিয়েছে। যেমন পশ্চিমবাংলায় অনেক শক্তিশালী, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, বিহার, মণিপুর, ত্রিপুরা, বিভিন্ন স্থানে গৈরিক ভারতের অনেক রাজ্যে ভালো, মধ্যপ্রদেশে তো অনেক ভালো কাজ রয়েছে। গৈরিক ভারত মূলত শিশুদের পড়ায়, সংস্কারের কাজ করে। 7, 8, 9, 10-এর গরিব যারা ছাত্রছাত্রী আছে, যারা আজকালকার যুগে 99% যারা পড়ুয়া আছে, মানে ছাত্রছাত্রী আছে, টিউশন ছাড়া পড়তে অসুবিধা, এই জিনিসটা আমরা ফলো করেছি। ফলো করে পরিকল্পনা নেওয়া হয়েছে। এর গৈরিক ভারতের কাজ কি? প্রথমে তো শুরু হলো, আজকে 12 বছর অতিক্রান্ত। কাজটা কি করা যায়? আমরা বিভিন্ন সামাজিক আন্দোলন করি যখন প্রয়োজন পড়ে, কিন্তু মূলত আমরা নিজেদের সাথে নিজেদের আন্দোলন হোক, যে আন্দোলনের সংস্কার হয়, যে আন্দোলনের শিক্ষা আছে। গরিব পড়ুয়াদের 7, 8, 9, 10 পড়ুয়াদের আমরা বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা করে থাকি বিভিন্ন স্থানে। শিক্ষকদের আমরা মানধন মানে সাম্মানিক দিয়ে থাকি। এইটাই আমাদের আন্দোলন, মানে সামাজিক কাজ, যেটা এইটাই মানুষ তৈরি করা। ওরা মানুষ হওয়ার পরে অটোমেটিক্যালি অনেক কিছু করতে পারবে। সেখানে আমরা তাদের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি, সেখানে আমরা অঙ্ক এবং ইংরেজি শিখাই। স্থানীয় মিডিয়াম, প্রত্যেক জায়গায় স্থানীয় মিডিয়াম। স্থানীয় মিডিয়াম কেন বললাম? শিলচরে বাংলা মিডিয়াম, গুয়াহাটিতে অসমীয়া মিডিয়াম, বিহারে হিন্দি মিডিয়াম, এরকম থাকে। তো স্থানীয় মিডিয়ামে আমরা পড়াশোনা করাই। সে স্থানে যারা আমাদের কর্মকর্তারা আছেন, শিক্ষকদের মানধন মানে একটা সাম্মানিক আমরা দিই। সেই সাম্মানিকটা আমরা নিজেদের মধ্যে ম্যানেজ করে আমরা দিই। আজকে আমাদের ইন্টারভিউর মাধ্যমে যদি কেউ দেখে থাকেন আর কি, যে মনে করেন গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, মাস্টার রাখতে পারছে না, তো আপনার সঙ্গে যদি যোগাযোগ যদি করে, তাহলে কি পারবে? একদম শিলচরের অনেক স্থানে আমরা পড়াই। বিশেষভাবে তারাপুর ভারত সেবাশ্রম সংঘ যে অঞ্চলগুলি আছে, ওই অঞ্চলগুলিতে অনেক আমাদের ছাত্রছাত্রী, মালুগ্রামের অনেক ছাত্রছাত্রী। শিলচরের কথা বলি, শিলচরে কোন স্থানে আছে একটু বলে? শিলচরে বিভিন্ন সেন্টার আছে, রংপুরে আছে, আচ্ছা, তারাপুরে আছে, মালুগ্রাম আছে, কালীবাড়ি চর আছে, কলেজ রোডেও আমাদের একটা সেন্টার আছে। সেন্টারগুলি কাজ ভালো চলছে। আমরা বেশি প্রচার টচারে যাই না। অনেক সময় ঠিক স্থানীয় মানুষই চিন্তা করতে পারবেন, রংপুর আছে নাকি আমরা তো জানি না, তো বা কলেজ রোড আছে নাকি আমরা তো জানি না। তো এরকম আমাদের বিভিন্ন স্থানে আছে। আমাদের সেন্টার শুধু পড়াশোনার সঙ্গে নয়, আমরা বর্তমান সময়ে অনেক স্থানে তাদের গান শেখাই, আচ্ছা, যোগাসন শেখাই, নৃত্য শেখাই, সম্পূর্ণ বিনা পয়সায়, সবকিছু বিনা পয়সায়। বাহ! এবং ওরা ভালো শেখে। শিক্ষকদের আমরা ইচ্ছে করে মানধন দিই, কারণ সিরিয়াসনেসটা একটু আসুক। আর অবশ্যই অনেকেই পয়সা নেন না, বললেন ওরা ভালো কাজ ওটা করছেন, গৈরিক ভারতের যারা আছেন, কিন্তু লাইটলি পড়াশোনা হয় না, একদম সিরিয়াসলি পড়াশোনা হয়। আমাদের স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, এরকম অনেকবার ম্যাট্রিকে আমাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, স্থানীয় মিডিয়ামে বলছি, ইংরাজি মাধ্যমে যারা পড়াশোনা করছেন তাদের এইসব প্রয়োজন নেই, বা
তাদের অন্য ব্যবস্থা তাদের গার্জিয়ানরাই করে নেন, কিন্তু অনেক গরিব পড়ুয়ারা আছেন, কাজের মাসির ছেলে মেয়ে, ঠেলা চালান, রিক্সা চালান, এরকম অনেক আছে আর্থিকভাবে সত্যি সত্যি যাদের প্রবলেম, ওদেরকে আমরা পড়ানোর কাজ করি। এইটাই আমাদের ঈশ্বরের সেবা কাজ। আচ্ছা, আর একটা হচ্ছে উনার যেটা কর্মকাণ্ড, যেটা শুনে আপনিও স্টেঞ্জ হয়, আপনারাও স্টেঞ্জ হয়, যারা জানেন তো জানলেন, উনি হচ্ছেন মার্শাল আর্টস নাকি, উনি ন্যাশনাল চ্যাম্পিয়ন দুবার নাকি একবার, তিনবারের জন্য উনি ন্যাশনাল চ্যাম্পিয়ন কুমফুতে হয়েছিলেন। তো উনি কিন্তু বর্তমান ডন বস্কোতে উনি টিচার মার্শাল আর্টস, কুমফুর মার্শাল আর্টস, মার্শাল আর্টস মানে কুমফুটাই মার্শাল আর্টস। আচ্ছা আচ্ছা, মানে যেমন বলা যায় হায়ার সেকেন্ডারি, আচ্ছা আচ্ছা, হায়ার সেকেন্ডারির ভিতরে সায়েন্স, আর্টস, কমার্স আছে, এরকম মার্শাল আর্টস মানে একটা আত্মরক্ষা বা বিশেষ ব্যায়াম ইত্যাদির মাধ্যম। এর মধ্যে কারাটে, কুংফু এইসব বিষয়গুলি আসে। মানে মার্শাল আর্টস আধুনিক ভাষায় মার্শাল আর্টস বলা হয়ে থাকে। এর মধ্যে স্ট্রিম কি, যেমন হায়ার সেকেন্ডারি স্ট্রিম কি, সায়েন্স, আর্টস না কমার্স, এইভাবে মার্শাল আর্টসের মধ্যে কুংফু না কারাটে না জুডো এইসব বিভিন্ন থাকে এইগুলি। আচ্ছা, প্রশিক্ষণ যে দিচ্ছেন আপনি কত বছর ধরে দিচ্ছেন মার্শাল আর্টসের? অনেক বছর, মোটামুটি 20 বছর হয়ে যাবে। ডন বস্কোতে আছি 18 বছর। বাহ, 18 বছর ধরে ডন বস্কোতে? আর প্রথমে ব্যায়াম বিদ্যালয়ে শেখাতাম। আচ্ছা, ওইখানে ছাত্র, মানে শুরুয়াত থেকে ডন বস্কো তো বেশি পুরনো। আমি যখন ব্ল্যাক বেল্ট হই, ব্ল্যাক বেল্ট মানে শিক্ষকতার কোন ইয়ারে হয়েছে? অনেক আগে, তখন আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, 7-এ ব্ল্যাক বেল্ট, বাহ। ওদের স্কুলের ছাত্র আমি। আচ্ছা, আর একটা ব্যাপারও আছে, আমি প্রথম বাঙালি যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন। তো এরকম করে করে আমি 7 বার করলাম ব্ল্যাক বেল্ট, 3 বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো আমি অনেকে যে কাজটা করছেন, ভালো করছেন, তাদের কিছু বলছি না। আমি একটু আমার লাইফ লাইনটা একটু চেঞ্জ করে নিলাম। আমি সমাজের জন্য কাজ করছি। আমাদের এই গরিব ভারতের যারা পড়ুয়া আছে তাদেরকে বিনা পয়সায় শিখাই, অন্য বিভিন্ন স্থানে বিনা পয়সায় শিখাই। এটার মিনিং না যে আমি খুব পয়সাওয়ালা। আমি ভাবছি আমার মাধ্যমে যদি সমাজের কিছু কাজ হয়, শারীরিক সুস্থতা আসে। যেমন এই বয়সে আমি ক্রিকেট খেলি মানে আরেকটা কিন্তু একটা, আপনি কিন্তু ভালো ক্রিকেটারও, এই বিষয়ে একটু বলুন। ব্যাপার কিছু না, কুংফু করে বডি ফিট আছে, কুংফুর মধ্যে যোগাসন আছে, তো বডি ফিট আছে। সকালে ফুটবল খেলে নদীতে স্নান করি, সাঁতার দেই, এরপর স্কুলে যাই, স্কুল থেকে এসে যদি কাজ কিছু না থাকে বাচ্চাদের সাথে টেনিস বলে ক্রিকেট খেলি। আর প্রত্যেক শনিবার রবিবার আমি খেলা পাগল, খেলতেই থাকি ডিউস বলে ক্রিকেট। অনেকে বলে নেই বসে খেলি, যাদের সাথে খেলি এরকম ছেলেরা আছে যাদের আমি দাদা না কাকুর বয়সী, কিন্তু যখন দেখা যায় দৌড়ানোর ব্যাপার থাকে, বডি ফিটনেসের ব্যাপার থাকে, ওরা বলে দাদা তোমাকে দেখে আমরা অনুপ্রাণিত হই, কারণ আমার সাথে সৌমিত্রনাথ আছে আমার বন্ধু, বডি ফিট, কুংফু করতো। আপনার তো 50 ছুঁই না, একটু দেরি আছে, কিছু দেরি আছে। আর 40 তো কবি হয়ে গেছে, তাই চোখে চশমা, একটু প্রবলেম হয়। আমি তো মূলত ব্যাটিং করি, তো ইদানিং ডিউস বলে খেলি। সবসময় ডিউস বলতে আমার ফার্স্ট প্রেফারেন্স, তখন আমি চশমা লাগিয়ে হেলমেট লাগিয়ে দিই। আর দর্শকবৃন্দ, আর একটা কোয়ালিটি ওনার ভিতরে, উনি কিন্তু ভালো সিঙ্গার। ওনার কয়েকটা অ্যালবামও বেরিয়েছিল। অ্যালবামটার নামটা কি জানি? সুপারহিট গান আছে, আইলো বাবা কাশিনাথ যোগিয়া, খাইয়ানাসন, এইগুলি গান। খাইয়ানাসনটা অনেক হিট মেরেছিল। আপনার যখন বিয়ে হয়েছিল 2 বছর হয়েছে নাকি, তখন তো এই গানটাই বেজেছিল, সবাই বলছে এই গানটাই বাজাও। আমিও গিয়েছিলাম বিভিন্ন আনন্দজনক উৎসবে। খাইয়ানাসন গানটা আমার খুব চলে। মকর পরবে একটা গান আমি করেছি, এটাও চলে। আইলো বাবা কাশিনাথ যোগিয়া, বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের নৃত্যের মাধ্যমে যে চলে, এই গানগুলি চলে। তো আপনার কিশোর কুমারের গানও আপনি খুব মোটামুটি ভালো করেন, আমি দেখেছি প্রোগ্রামগুলো, আমি আপনার দেখেছি। আর মোহাম্মদ রফির গান। আর কোন সিঙ্গারের গানগুলো? বেসিক্যালি আমি ক্লাসিক্যাল শিখেছি, অনেক বছর শিখেছি। আমার মা লোকগীতির, মানে অনেকেই বলে থাকেন লেভেল, অনেক লোকগীতির উস্তাদ, অনেকেই মার কাছ থেকে গান শিখেছেন বা এখনও আসেন পুরনো সংগ্রহের জন্য, বিখ্যাত জনেরা আছেন। আমার বাবা তবলা খুলের বড় লেভেলের একজন শিক্ষক, আমার ঠাকুরদাও তবলার শিক্ষক, আমার আপন দাদা তবলার শিক্ষক,
আকাশবাণীর গীতিকার সুরকার, অনেকেই জানেন না। মানে কালচারাল ফ্যামিলি একটা। লোকগীতিতে আকাশবাণী দূরদর্শনে একটা বিখ্যাত নাম হচ্ছে দ্বিজ দাস, মানে নিকনেম বলা যায়। যেমন সচিন তেন্ডুলকারে বলা হয় লিটল মাস্টার, এরকম আমাদের বর্তমান যে টি-20 ক্রিকেট দলের ক্যাপ্টেন রয়েছে যাদব, সূর্যকুমার যাদব, ওকে বলা হয় স্কাই। এইভাবে যারা গীতিকার থাকেন, সুরকার গীতিকার থাকেন, তাদের নিকনেম থেকে যায়। তো দ্বিজ দাস নামটা কিন্তু লোকগীতি আঙ্গিকে অনেক বড় নাম। আমার আপন দাদা চুনিলাল চৌধুরী, উনি হচ্ছেন দ্বিজ দাস, মানে হি ইজ এ লেভেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবলা শিক্ষক। আমাদের বংশ, আমি, আমার দিদি, আমার বড় ভাই, আমার ভাতিজিগুলি, আমার মা, মায়ের মা, আমার মায়ের পিসি, আমার বাবা, বাবার বাবা, হয়তো উদারও বাবা, আমরা জেনারেশনে আমরা খেলা, আমার বাবা ফুটবল খেলতেন, যথেষ্ট ভালো বড় লেভেলের ফুটবলার, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিভিন্ন বাবার নামটা কি? পণ্ডিত গৌরাঙ্গপদ চৌধুরী। পরবর্তী সময় বিশ্ব হিন্দু পরিষদের উনি সভাপতির দায়িত্ব বিভিন্ন বছর পালন করেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে জড়িত ছিলেন। আমরা বাল্যকাল থেকে এই সূত্রে, একই সূত্রে, আমরা পারিবারিক, স্পোর্টস, রিলিজিয়াস অ্যান্ড মিউজিক, এই তিনটাতেই থাকি। দেখি আমার ছেলে কি হয়। দর্শকবৃন্দ মনে করছেন ভিডিওটা বা আমাদের প্রোগ্রামটা শেষ হচ্ছে না, শেষ হবেও না, কারণ আরও আছে। আরেকটি হচ্ছে, উনি কিন্তু একটা ভালো একটা নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম যেটা, সেটার কিন্তু চিফ ইন এডিটর। অনেক বছর ধরে কিন্তু উনি সাংবাদিকতা করছেন, পত্রিকাতেও লিখেছেন, নিজেরও পত্রিকা ছিল। আপনার পত্রিকাটার নামটা কি জানি? আমি অনেকগুলি পত্রিকায় কাজ করেছি। প্রেরণা সিন্ধু নামে পত্রিকা, ওটা মূলত RSS এর। এই পত্রিকা আমি দীর্ঘদিন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। প্রথমে যুগসংখ্য লেখালেখি করতাম, এরপরে দীর্ঘদিন আমি যুগসংখ্য লিখেছি। ছোটোতে বেলায় আমি তখন সোনার কাছার ছিল, বাচ্চা বসে লিখতাম, চিঠি প্রকাশ পেত, প্রান্তজ্যোতি লিখেছি, প্রকাশ পেত। ছোট ছোট, আমি তখন অনেক ছোট, ছোটোর থেকে লেখালেখি আপনার ইন্টারেস্ট আছে। আচ্ছা আচ্ছা। কালচারাল অ্যাক্টিভিটিস, কবিতা পড়তাম, এগুলো ইন্টারেস্ট ছিল। পরবর্তী সময়ে নিজে একবার হিন্দু রাষ্ট্র নামে একটি পত্রিকা আমি নিজে উদ্যোগ নিয়ে, হিন্দু রাষ্ট্র পত্রিকা চলেছিল। আচ্ছা। আর পরবর্তী সময়ে প্রেরণা সিন্ধু পত্রিকা, মানে হিন্দু রাষ্ট্রটা বর্তমানে আমি আছি, এখনো আছি, প্রেরণা ভারতী হিন্দি পত্রিকা, হিন্দু রাষ্ট্র সাংবাদিক আমি। হিন্দু রাষ্ট্র পত্রিকাটা যে খুব সুন্দর নাম, আমার খুব ভালো লাগলো। তো সেই পত্রিকাটা আপনার তখন আপনার বয়স কত ছিল বা কোন ক্লাসে পড়তেন? ছোট আমি, হ্যাঁ 19 অ্যাপ্রক্সিমেটলি। তখন 19 বছর বয়সে হিন্দু রাষ্ট্র পত্রিকা। এখন বাগেশ্বর ধামের যিনি আছেন, বাগেশ্বর ধাম, উনি হিন্দু রাষ্ট্র কল্পনা করছেন। আর এত বছর আগে, তখন কত আপনার 19 বছর, 18-19 বছর বয়স হবে, তখন উনি হিন্দু রাষ্ট্র পত্রিকা, মানে স্বপ্ন কতটুকু দেখতে পারেন। আমার খুব ভালো লাগলো এই ব্যাপারটা নিয়ে, আমার মানে শরীরের লোমটা খারাপ হয়ে গেছে। তখনের সময় আপনি হিন্দু রাষ্ট্র কল্পনা করেছিলেন, হিন্দু রাষ্ট্র পত্রিকা আপনি স্টার্ট করেছিলেন বা চলেছিল। আপনার পত্রিকায় লিখেছেন, এমন আরেকজন লিখতেন, আপনি আপনার হাত ধরে ওনার সাংবাদিকতা জীবনে শুরু হয়েছিল। আমি আরেকজনের নাম না বলে পারছি না, দিলু দাস। উনি আমাকে নিজেই দুবার বলেছে, সেই দিনও বলেছিলেন যে আমি কিন্তু ওনার পত্রিকায় লিখতাম, উনি আমাকে সাংবাদিকতার জগতে এনেছেন। সাংবাদিকতার জগতে যখন কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমি আমার নিজের কথাটা না বলে পারছি না। আমিও সাংবাদিকতার জগতে উনার মাধ্যমে আসলাম। বর্তমানে গর্বের বিষয়, উনিও গর্ব করবেন, বেশিরভাগ চ্যানেলে আমার নিউজ কিন্তু প্রকাশিত হয়। সত্য কথা। BTN, ঈশান বাংলা, আমার বাংলা, CNN 24, প্রায় প্রতিদিনই নিউজ থাকে। খুব চয়েস করেন আমার নিউজটা, স্ক্রিপ্টও অনেক চয়েস করেন। সত্য। এবারও যে ঈশান বাংলার যে ইয়েটা গেল লাইভ, 10 মিনিট যে লাইভটা, সেটার মধ্যে উনার ইন্টারভিউটা আমি নিয়েছিলাম। উনি দেখে এত খুশি হয়েছেন। আমরা ভাবি কি অনেক সময় হিংসা করতে পারেন বা খারাপ পেতে পারেন, হ্যাঁ আমি আমার সাংবাদিক উনাকে বানালাম, আর উনি দেখি আরে উন্নতি তো করবেই একজনে, উনার মেন্টালিটি হলো উন্নতি তো করবেই, করতে থাকুক, উনার গর্ব। আজকে যদি আমি ন্যাশনাল চ্যানেলে কাজ করি, উনার গর্বের বিষয় যে উনার মাধ্যমে আমি আজকে একটা ন্যাশনাল চ্যানেলের কাজ করেছি। একদম। আচ্ছা, আপনি যে বর্তমানে সাংবাদিকতার কাজ করছেন, সেই কাজে আপনি কতটুকু মানে সন্তুষ্টি আছে আপনার? সাংবাদিকতা স্পষ্টত বললে
আমি সব জানি বা শিখে গেছি, মিথ্যা কথা, ভুল কথা। আমি কয়েকজনের নাম যদি নেই, অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। ওদের কাছে আমি শিশু। অতীন দাস, ওনার কাছে তো আমি শিশু। অবশ্যই আমার ভালো লাগে উত্তম কুমার সাহা, ওনার লেখা। আমার সুবীর দত্ত, তমজিৎ ভট্টাচার্য। আমি মূলত পত্রিকায় লিখে শুরু করেছি। হিন্দি পত্রিকা প্রেরণা ভারতীতে আমি আছি, যদিও প্রেরণা ভারতীর যিনি স্বত্বাধিকারী দিলীপ কুমার, উনি নিজে বলছেন मैं आपको देख के ये लाइन पे आया। সত্য আছে, ওনার আগে আমি করেছি। সিনিয়র উনি, আমার শিক্ষক মানুষ, আমি সম্মান করি। তো দীর্ঘদিন আমি বিটিএন চ্যানেলে প্রোগ্রাম সঞ্চালক হিসেবে কাজ করেছি। বিভিন্ন নিউজ চ্যানেলে আমি সংবাদ পাঠক হিসেবে কাজ করেছি। নর্থ ইস্ট নিউজে আমি 4 বছর হলো কাজ করছি, চলছে। সংবাদ জগৎ কঠিন, প্রথমেই বলছি, অনেক আছে। আমার অভিজিৎ ভট্টাচার্য ব্যক্তিগতভাবে ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। যে কোনো কেউ যা ইচ্ছা বলুক, আমি বিশ্বাস করি আমার থেকে বয়সে অনেক ছোট অনেক গুণী মানুষ আছে, তাদের কাছে অহরহ শিকার আছে। যেমন আমাদের যে কম্পিউটার করে, আপনার ভালো করে জানা আছে, অজিত পাল টুটু, তাকে আমি আঙ্গুল ধরে এনেছি, ওকে বুঝিয়েছি এরকম এরকম করতে হয়। হ্যাঁ, আমি জানি কিভাবে কম্পিউটার কাজ ইত্যাদি ইত্যাদি করতে হয়, ভালো করেই জানি। কিন্তু টুটু নিজে এটাকে এত ডেভেলপ করেছে, এখন আমি জিজ্ঞেস করি টুটু এই কাজটা কীরকম করে, ও দেখিয়ে দেয়, আমি বুঝে নেই, এরপরে আমি করতে পারি। তো বয়সে ছোটো, কিন্তু ওর কাছ থেকে শেখার আছে, ছোটোর কাছ থেকে শেখার আছে, বিশ্বাস করি। অন্য চ্যানেলেও কেউ আছে, ওদের কাছ থেকে শেখার আছে, শেখার কোনো অন্ত নেই। আমি প্রতিনিয়ত বিশ্বাস করি, আমি একজন ছাত্র, কথা না ইন্টারভিউ কথা বলছি এরকম ব্যাপার না, প্রতিনিয়ত বিশ্বাস করি। যেমন আমাদের ছেলে শিলচরের, যেন আমি প্রায় সময় বাইরে যাই, বেঙ্গালুরু যাই, ইউপি যাই, অযোধ্যা গেলাম। অযোধ্যা যখন আমি ইন্টারভিউ নিচ্ছি রাম মন্দির হওয়ার পর, তখন হঠাৎ করে শিলচরের 2 ভারতীয় জনতা পার্টির নেতা, একজনের পুরো নাম মনে আছে ওদের আমার, শান্তনু রায় এবং হীরক চৌধুরী, দুজনই ভারতীয় জনতা পার্টির শিলচরের বিভিন্ন দায়িত্বে আছেন। ওরা বলছেন আমাদের এত ভালো লাগছে এখানে, ওদেরকেও পেলাম হঠাৎ করে, স্থানীয় মানুষ পরিচয় আছে, ওদের ইন্টারভিউ নিচ্ছি। ইউপি উত্তরপ্রদেশে বাংলা ইন্টারভিউ দেওয়া হচ্ছে, এবং ওরা বলছেন আমাদের অত ভালো লাগছে যে এখানে আমাদের শিলচরের একজন সাংবাদিককে পেলাম, এবং জানতে পারলাম আমি প্রথম কোনো বাঙালি সাংবাদিক উত্তরপ্রদেশ অযোধ্যায় গিয়ে সাংবাদিকতা করেছি। কতদূর সত্য আমি জানি না, কিন্তু অনেকেই তখন বলেছিলেন, ইভেন ইন্টারভিউ শান্তনু রায়, হীরক চৌধুরী কথাগুলি উল্লেখ করেছেন, যে এখানে কোনো বাঙালি সাংবাদিক বা নর্থ ইস্ট থেকে কেউ এসে এখানে করেছেন নেই। আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন বামাখ্যাপার জন্মস্থান থেকে শুরু করে বিভিন্ন স্থানে আমি নিউজ করেছি। বেঙ্গলে বিভিন্ন স্থানে ঘুরি, গুয়াহাটিতে আপনিও সাথে ছিলেন, আমরা একটা ব্যতিক্রমী স্থানের আমরা একটা করেছিলাম, অনেক সুন্দর জায়গাটা, পামুহি পাহাড়, কামাখ্যাতে যাই আমরা নিউজ করি। তো এটা কিন্তু আমরা নর্থ ইস্টের ভিতরে আছে, নর্থ ইস্টের বাইরে যখন করি ভালো লাগে। অভিজিৎ ভট্টাচার্য, দেখি ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন, আমাদের ছেলে ওখানে নিউজ করছেন, সেই চিন্তা ভাবনা, পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের ছেলে যখন ওইখানে ইন্টারভিউ নেন, নিউজ কভার আপ করেন, ভালো লাগে। আমি বলছি আমি জানি, নো, সবাই জানেন, আমি সবার কাছ থেকে শিখি, ভালো লাগে। প্রতিনিয়ত আমি নিউজ দেখি, শুধু ভারতের বিভিন্ন নিউজ চ্যানেল নয়, আমি বিদেশি অনেক চ্যানেল দেখি, ইংরাজি একটু তো বুঝি, তো বিদেশি চ্যানেলগুলিও দেখি, কোয়ালিটি দেখি, এবং নিজের আমি চেষ্টা করি এটাকে, নিজেকে কি কাউকে ফলো টলো আমার সিস্টেম নেই। মানে আপনারা ঘুরতেও যখন যান তখনও নিউজ করেন, নিউজও হলো ঘোরাও হলো, সেটা একটু বড় ব্যাপার, একটা সন্তুষ্টি আসে। কিন্তু আমি ঘুরতে যখন যাই, আমার অফিসের কোনো প্রেশার থাকে না, ম্যানেজমেন্টের কোনো প্রেশার থাকে না। ম্যানেজমেন্টের যিনি হেড আছেন, আমি ইচ্ছে করি কথাটা প্রায় জায়গায় বলি, উৎপল দা, ওনার স্বপ্ন আছে চ্যানেলটা ডেভেলপ হোক, উন্নতি করুক। আমি প্রতিনিধি, হ্যাঁ টিম লিডার আমি নিউজ সেকশনের, কিন্তু অরিজিনাল লিডার উৎপল দাস, বা যার আশীর্বাদ মাথার উপরে রয়েছে আমাদের
অনুপ বিশ্বাস দা অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, সিনিয়র, ওদের কাছে আমি নস্যি। আমি অতীন কাকুর কথা বললাম, অতীন দাসের কথা বললাম। তো এরকম অতীন কাকু যারা আছেন, অনুপ দা আছেন, শিখছি। আমি অনেস্টলি বলছি, আমি সন্তুষ্ট নই। নিউজে অনেক প্রবলেম চলছে, আমাদের অফিসের ভিতরেও চলছে, আমাদের ফিল্ডেও চলছে। একটা নিউজ চ্যানেল চালানো অনেক কঠিন, কারণ আমি তাদের চিফ এডিটর। অনেক স্টাফ আছেন যাদের সাথে আমার প্রতিদিন সম্পর্ক রাখতে হয়। ফিল্ডে কী হচ্ছে, নিউজ কী আসছে, ছাড়তেও চিন্তা হয়, এইটা কি এই করে, স্ট্রাইক করে, সেই করে, এইসব বিভিন্ন ব্যাপার থাকে, করতে হয়। আমার কোন রাজনৈতিক নেতার সঙ্গে ব্যক্তিগত ভালো সম্পর্ক, এটা ব্যক্তিগত মনিভূষণ এক জিনিস, কিন্তু আমি যে পার্টিকে ভোট দেই, আমি তো নিশ্চয়ই কারো না কারো ভোট দেই, ভোটাধিকার আমারও তো অধিকার আছে। হ্যাঁ, আমি নোটাতে দিই না, আমি কোন না কোনো পার্টির চিহ্নে ইভিএম টিপে ভোট দিই। যখন আমি কথা বলি সাংবাদিক হিসেবে, প্রমাণ বুড়ি বুড়ি মানুষ দেখাচ্ছেন এখন মনিভূষণ জেনুইন, আমি ছেড়ে কথা বলি না। আমি যাকে ভোট দিই সেও যদি ভুল করে, আমি ছাড়বো না। না হলে আমি কিসের অনেস্টি, রাইট, সততা নামের কোনো জিনিস থাকবে না। আমি অনেক সিনিয়রদের দেখেছি এরকম সততা তারা রেখেছেন, তাদের কাছ থেকে আমি শিখেছি। আমিও সততা রাখার আপনার চেষ্টা করি, এবং আমিও সবাইকে আহ্বান করি, ব্যক্তিগত সম্পর্ক এক জিনিস, নিউজ সেকশনে যখন দাঁড়াবেন বা আমরা দাঁড়াবো, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমাদের কর্তব্য রয়েছে সত্য, সৎ জিনিস নির্ভীকভাবে প্রকাশ করার, তাই চেষ্টা করে থাকি। দিস ইজ মণিভূষণ চৌধুরী, দিস ইজ নর্থ ইস্ট নিউজ। আচ্ছা, নর্থ ইস্ট নিউজের যখন কথা আসলো, নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইম যেটা, সেটা যে আগামী 4 বছর কমপ্লিট হয়েছে, আগামীতে কোনো প্রোগ্রামগুলো আছে যেগুলো, সেই প্রোগ্রাম সম্বন্ধে একটু আমাদের দর্শকবৃন্দকে জানান। আমরা চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে আমরা অনুষ্ঠান রেখেছি, সবাই মিলে বসেছি। সেই বসা নিয়ে বারবার আমরা বসেছি, অনেকজন, 15-20 জন আমরা প্রায় সময় বসি, আপনিও থাকেন সেই টিমে। তো আমরা বসে পরিকল্পনা করি, এই অনুষ্ঠান করবো, এই অনুষ্ঠান করবো। আমাদের চিন্তা ভাবনা হয়েছে, আপনি চাইছেন আমার মুখ দিয়ে বলার জন্য, আমি বলছি, আমরা 8 ডিসেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আমরা রবীন্দ্র নৃত্যের উপরে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখব। 15 ডিসেম্বর সকাল 9টায় যোগাসন প্রতিযোগিতা গান্ধী ভবন শিলচরে শুরু হবে। সময় ঠিক থাকবে, আবার বলছি সময় ঠিক থাকবে, আমরা সময়টা গুরুত্ব দিই। দুপুর 1টা থেকে ধামাইল নৃত্য প্রতিযোগিতা হবে, এবং বিকেল 4টা থেকে, আমরা তো সেখানে থাকবই, 4টা থেকে আমাদের বৈকালিক অনুষ্ঠান, সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। একই সাথে পাবলিকের সামনে একটা বড় ঘোষণা আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে। আমরা 24 ঘন্টার কোনো টিভি চ্যানেলে, নিজস্ব পোর্টাল টিভি চ্যানেলে, কেবলের মাধ্যমে আমরা শুরু করতে চলেছি, সেই স্বপ্ন আমরা দেখছি। বাহ, এটা কিন্তু খুব সুখবর একটা। দুটো বিষয় চলছে, হয় নর্থ ইস্ট নিউজের নামে হবে চ্যানেলটার নাম, আমরা অ্যাপ্লাই করেছি, এটা তো আমাদের মর্জি না, সিস্টেমের মর্জি। যারা অথরিটি আছেন, যারা সমস্ত নিউজ চ্যানেলকে কন্ট্রোল করেন, তাদের পারমিশনের ব্যাপার। হয় নর্থ ইস্ট নিউজের নামে হবে, আমরা অ্যাপ্লাই করেছি, নতুবা ওরা বলেছেন কয়েকটি নাম দেওয়ার জন্য, আমরা অন্য নামগুলি দিয়েছি। যে নাম ওরা অ্যালাউ করেন কর্তৃপক্ষ, সরকারের পক্ষ থেকে, সেই নামে চ্যানেল শুরু হবে। বাট নর্থ ইস্ট নিউজ যদি অন্য নামে শুরু হয়, নর্থ ইস্ট নিউজ সেখানেও দেখানো হবে। এটার মাধ্যমে যে এত বছর দেখে নিঃস্বার্থ পরিশ্রম করছেন, নিঃস্বার্থভাবে কোনো লাভ নেই, লাভের দিকে না তাকিয়ে যিনি করছেন, সেই উৎপল দাস মহাশয়কে, মণিভূষণ চৌধুরী সহ আমাদের সবার পক্ষ থেকে এটি ওনাকে উপহার, এবছরের জন্মদিনের। ওনার জন্মদিন গেছে, আমরা জানি, কিছু নেন না, কোনো স্বার্থ নেই, আমাদের পক্ষ থেকে ওনাকে এই উপহার আমরা দেব। বাহ, খুব সুন্দর একটা, খুব ভালো, মানে একটা, মানে শিলচরবাসী খুব খুশি হবেন, শিলচর তথা বরাকবাসী। 24 ঘন্টা যদি, আচ্ছা এই চ্যানেলটা যদি হয়, করিমগঞ্জ হাইলাকান্দিও চলতে পারে?
বর্তমানে শিলচরে শুরু হবে, হ্যাঁ কিন্তু যারা কেবল টিভি কর্তৃপক্ষ আছেন, অর্থাৎ গুয়াহাটি হেডকোয়ার্টার, আচ্ছা তাদের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। এখনও একটু সিস্টেমে বাকি আছে, ব্যাপার সেবার অনেক যন্ত্রপাতি কিনতে হয়, অনেক টাকার ব্যাপার আছে, সাধারণ টাকা না, অনেক টাকার ব্যাপার আছে, ফাইবারের ব্যাপার আছে। তো ওদের ইতিমধ্যে কয়েক লক্ষ পরিবারে ওদের গ্রিপ রয়েছে, লক্ষই বললাম, লক্ষ মানুষের কাছে। তো ওরা বলছেন বিভিন্ন স্থানে আমাদের নিউজটা দেখানো হবে। শিলচর তো কনফার্ম, করিমগঞ্জে আমরা শুনছি দেখানো হবেই, হাইলাকান্দিও যাবে, গুয়াহাটিতেও যাবে, সেই সব বিষয়ে আমরা শুনে ফেলেছি। ওরা মৌখিকভাবে বলেছেন, লিখিতভাবে তো এখনো কিছু পাইনি। ওরা আরও ব্যাপার আছে, কারণ আমাদের অনেক জিনিসপত্র কিনতে হবে, একটু সময় লাগবে, কারণ আর্থিক সমস্যা কিছু এখনও আছে, সত্য কথা। জিনিসগুলি অনেক দাম, একটা কম্পিউটারে 1,00,000-1.5 লাখ টাকার দাম। এরকম যে কম্পিউটারটা 24 ঘন্টা চলবে, ইয়ার কি নাকি, কী ধরনের মেশিন হতে হয়, সাধারণ কোনো মেশিন না, যেন 30,000-35,000 টাকা কম্পিউটার। তো অনেক ব্যাপার আছে, কিন্তু হবে, হবার দায়িত্ব মণিভূষণ চৌধুরীর। বাহ, হবে, কেমনভাবে হবে দেখা যাবে। যদি প্রচণ্ড প্রবলেম পড়ি, তখন আমি বিশ্বাস করি সবার সহযোগিতা পাবো, চেষ্টা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনুষ্ঠানে এত সময় দিলেন, দর্শকবৃন্দ শুনলেন, অনেক খুশি হবেন আমি নিশ্চয়ই। একটা বিষয় ইনফরমেশন দিতে চাইছি, দিয়ে দেন। যেটা সবার মঙ্গল হবে। হুম। দেখুন, আমি সবাইকে সম্মান করে বলছি, আমরা জীবন মানে জি বাংলা একটা চালু কথা আছে। তো জীবন মানে জি বাংলা চালু কথায় আমরা দেখি সিরিয়াল চলে, এবং সেই সিরিয়ালগুলি আমাদের বরাক উপত্যকা, আমি বরাককে নিয়ে বলছি এখন, বরাক উপত্যকা একই স্থান শিলচর, শ্রীভূমি এবং হাইলাকান্দি, এই জায়গা নিয়ে। তো শিলচর, শ্রীভূমি, হাইলাকান্দি 3টা জায়গা নিয়ে বরাক উপত্যকার যে অঞ্চল, এখানেও দেখছি জি বাংলা বা স্টার বাংলা যে চ্যানেলগুলি আছে, বাংলা চ্যানেলের স্টারের যেটা আছে, এইগুলি সিরিয়াল ওরা দেখেন। আমি একটা আহ্বান করছি, যারা নাটক ভালোবাসেন বা নাটক করেন, আমাদের এখানে অনেক ভালো নাট্যকর্মীরা আছেন, অসাধারণ। আমরা শিশুকালে নাটক দেখে দেখে শুনে শুনে বড় হয়েছি। ইম্বোসা, মাস্টর, এইসব আমাদের স্থানীয় শিলচরের ভাষায় ইম্বোসা, পাঁচপুরন, মাস্টর, এই কথাগুলি বললেই অনেকে বলবেন হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে তো। এছাড়াও অনেক বড় বড় নাটকের গ্রুপ রয়েছে যারা ভালো নাটক করেন। আমি আপনাদের আহ্বান করছি, আপনারা সিরিয়াল আকারে নাটক তৈরি করুন। আপনারা তৈরি করুন, আপনাদের ক্যামেরা, আমাদের ক্যামেরা না, আপনাদের ক্যামেরা, আপনাদের সাউন্ড, এইসব দিয়ে তৈরি করুন। আমাদের দিন আমরা তা দেখাবো। জোকসের প্রোগ্রাম অনেকে করেন, ছোট ছোট রিলস, এই বলছি ছোট ছোট অবশ্যই করুন, একটু বড় বড় করুন, ওটাও দেখাবো। কারণ শেখর দেবরায়, প্রদীপনাথ, ওরা ইম্বুসা, মাস্টার, যে কথাগুলি উল্লেখ করলাম আমি, তারা ভালো কাজ করেছেন, ভালো ভালো নাটককর্মীরা আছেন। রিলস তৈরি করুন, যাতে আমাদের স্থানীয় ভাষায়, স্থানীয় বড় বহুভাষীর স্থান, বাঙালি আছেন, হিন্দিভাষী আছেন, বিষ্ণুপ্রিয়া আছেন, মাইতাই আছেন, নেপালি আছেন, নাগা অনেকে আছেন, অনেক ভাষাভাষীর আছে। আপনারা তৈরি করুন, আপনারা ভিডিও করুন, আমাকে দিন, আমরা দেখাবো, কথা দিচ্ছি। দেখানোর দায়িত্ব আমাদের। টিভিতে দেখুক, কারণ আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি, বাংলা কি দেখাবে। আমাদের একটা জিনিস আমার একদম ভালো লাগে না, হয়তো এই চ্যানেলের মাধ্যমে ওরাও দেখবে, আপনার চ্যানেলের মাধ্যমে, যেখানে দেখা হবে জীবন মানে বাংলার ঘরে ঘরে। ওরা বলেন বাংলার ঘরে ঘরে। বাংলা বলতে কি? ভৌগোলিকভাবে পরিসংখ্যান যদি আমরা দেখি, তাহলে বাংলা বলতে কি বোঝায়? ওয়েস্ট বেঙ্গল। ওরা টিভিতে বড় বড় অ্যাঙ্কাররা বলেন এই অনুষ্ঠান চলুক বাংলার ঘরে ঘরে। আরে ত্রিপুরাও তো আপনার অনুষ্ঠান দেখছে, বরাক আপনার অনুষ্ঠান দেখছে, মেঘালয়ের অনেক বাঙালিরা দেখছেন, মণিপুরের অনেক বাঙালিরা দেখছেন, বহির্বিশ্বের অনেকে দেখছেন, বহির্ভারতের অনেকেই দেখছেন। তো ওটা বাংলার ঘরে ঘরে কেন হবে? বলুন না বাঙালির ঘরে ঘরে। ওরা বলবেন বাংলার ঘরে ঘরে। তো ওরা বাংলার ঘরে ঘরে ওরা কি চালাবেন আমরা তাকিয়ে থাকি। আমাদের বরাকের ঐতিহ্য, বরাকের সংস্কৃতি অনেক কিছু আছে যেগুলি আমরা দেখাতে পারি না। আমাদের এখানে অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা গান করেন, খেলাধুলা করেন,
নৃত্য করেন, ওরা যান, তারা কলকাতা টিভি চ্যানেলে দেখান কি মুম্বাই দিল্লির এইগুলি চ্যানেলে দেখান তাদের পারফরমেন্স। আমরা এরকম তৈরি করি আগামী দিনে, যাতে আমাদের অঞ্চলের মানুষেরা নিজেদের প্রতিভা নাটকের মাধ্যমে, খেলাধুলা, গান বাজনা, নৃত্য, এইগুলির মাধ্যমে আমরা নিজেদের টিভি চ্যানেলে উপস্থাপন করতে পারি। নর্থ ইস্ট নিউজ হোক কি অন্য কোনো নামে, যেটা সরকার দেবে, যেটা ইঙ্গিত করলাম, যে নামেই হবে, এটা ভাবুন এটা আপনাদের চ্যানেল। কারণ মণিভূষণ আপনার ছেলে, এই শহরের ছেলে, এই উপত্যকার ছেলে, এবং উৎপল দাস সহ আমরা সবাই, রাজু সহ আমরা সবাই, আমরা এখানে স্থানীয় মানুষ, স্থানীয় সংস্কৃতি, স্থানীয় প্রতিভা তুলে ধরতে আমরা চাইছি। আপনারই তো সৃষ্টি একটা প্রোগ্রাম, পাবলিক ডিমান্ড, ওটাকে চিন্তা করা গেছে, ওটার কোয়ালিটি বাহ, হাই লেভেলের কোয়ালিটি। পাবলিক ডিমান্ড স্থানে স্থানে আমরা গেছি, পাবলিকের মতামত নিচ্ছি, আমরা চিন্তা করিনি কোন রাজনৈতিক দল ভালো হবে, কোন রাজনৈতিক দল খারাপ হবে, এটা আমরা কিছু যায় আসিনি, কিন্তু পাবলিক ডিমান্ড সুপার সাকসেস। কারণ পাবলিক আমাদের খুঁজতো, আপনাকে কন্ট্যাক্ট করতো, আমাকে কন্ট্যাক্ট করতো, শিবাসদাকে কন্ট্যাক্ট করতো, যারা ফিল্ডে, দীপজয়কে কন্ট্যাক্ট করতো, যারা আমাদের ফিল্ডে আছেন, হিজুরকে কন্ট্যাক্ট করতো, আমরা ফিল্ডে যেতাম, গিয়ে আমরা নিউজ করতাম। সুরজিৎ তো টিমে আছে, তো আমরা সবাই মিলে আমাদেরকে কন্ট্যাক্ট করতো, আমরা যেতাম এখানে কভার আপ করার জন্য। এখন রঞ্জিত আছে, কাজ করছে। তো এই পাবলিক ডিমান্ডের অনুষ্ঠান আপনার চিন্তা ভাবনার, আমরা কি ভাবতে পারছিলাম এটার কোয়ালিটি কি মাত্রায় যাবে? প্রচণ্ড মাত্রায় চলে গেছে। এই টিভির মাধ্যমেও হবে, বিশ্বাস রাখতে হয়। একটা বিশেষ কারণে রবীন্দ্রনৃত্য, রবীন্দ্রনাথকে আমাদের জাতীয় কবি যেভাবে বাংলাদেশে অপমান করা হয়েছে বা হচ্ছে, নীরব প্রতিবাদ রবীন্দ্র নৃত্যের মাধ্যমে আমরা নীরব প্রতিবাদ করছি। 8 ডিসেম্বর, 15 ডিসেম্বর ধামাইল নৃত্য থাকবে প্রতিযোগিতা, এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যোগাসন প্রতিযোগিতা হবে। আপনারা যোগ দিন, সরাসরি সেই স্থানে উপস্থিত হয়ে যান। 8 ডিসেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে, পার্ক রোড, সেখানে আসুন সকাল 9টায়, নাম লিখান, পার্টিসিপেট করুন। পুরস্কার বিতরণী হবে 15 ডিসেম্বর। গান্ধী ভবন 15 ডিসেম্বর সকাল 9টায় যোগাসন প্রতিযোগিতা। দুপুরবেলা ধামাইলের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। ধামাইলের আমাদের মায়েরা, বোনেরা, মাতৃজাতি খুব বেশি জড়িত। আমাদের প্রাণের গান, প্রাণের নৃত্য হচ্ছে ধামাইলটা উপস্থাপন হবে। এর মাধ্যমে আমরা সম্মান জানাবো ধামাইল শিল্পী যারা আছেন, বা ধামাইল জগতে যারা আছেন, লোক জগতে যারা আছেন। কারণ এই শহরের ছেলেই তো কালিকা প্রসাদ ভট্টাচার্য, আমার মাও লোকশিল্পী। অনেক বড় বড় লোকশিল্পীরা, নৃত্যের যারা আছেন, তাদেরকে সম্মান জানাবো। বিকেলবেলা ডাক্তার কুমারকান্তি দাস, ডাক্তার লক্ষণ দাস, উনি কথা দিয়েছেন উপস্থিত থাকবেন সন্দেশ বেলা। ওনার উপস্থিতিতে অনেক বিশিষ্টজনেরা থাকবেন। সেই অনুষ্ঠান হবে আমাদের 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে। আমরা সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, যোগ দিন। নর্থ ইস্ট নিউজ আপনাদের নিউজ, পাবলিকের নিউজ বলেই তো নর্থ ইস্ট নিউজ এই প্রোগ্রাম। আপনারই চিন্তা ভাবনা করা, পাবলিক ডিমান্ড, পাবলিকের নিউজ চ্যানেল নর্থ ইস্ট নিউজ, কারো পক্ষে না, আমরা 100% নিরপেক্ষ সেই চ্যানেলের প্রোগ্রামে আপনারা আসুন। সবার হয়ে আমরা আহ্বান করছি, যোগ দিন। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক বৃন্দকে অত সময় আপনারা দেখলেন প্রোগ্রামটা, ধন্যবাদ।